গল্পের শুরুতেই আমরা একজন ব্যক্তিকে দেখি যার নাম ওভারগার্ড। সে অনেক বড় একটি মাছ ধরেছে, কিন্তু এত বড় মাছ ধরার পরেও তার মুখে কোনো আনন্দ ছিল না, বরং গভীর বিষণ্ণতা ফুটে উঠেছিল। সে শুধু একটি নয়, বরং অনেকগুলোই মাছ ধরেছিল। সে মাছগুলো খুব যত্ন করে একটি বাক্সতে রেখে নিজের আশ্রয়ের দিকে চলে যায়। তার সেই আশ্রয়টি ছিল একটি দুর্ঘটনাগ্রস্ত বিমানের ধ্বংসাবশেষ। আসলে ওভারগার্ড বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একমাত্র মানুষ ছিল, যে দীর্ঘদিন ধরে আর্কটিকের বরফে ঢাকা জনমানবহীন অঞ্চলে একা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। তার প্রতিটি দিন ছিল অনেক কঠিন। খাবার বলতে তার কাছে ছিল শুধুমাত্র মাছ, আর সেগুলোও তাকে রান্না ছাড়া কাঁচাই খেতে হতো। খাবার শেষ করে সে আবার নিজের কাজে লেগে পড়তো। সে একটি জেনারেটর নিয়ে পাশের সবচেয়ে উঁচু পাহাড়ে উঠে উদ্ধার সংকেত পাঠাতো, যাতে কোনো উড়োজাহাজ সেই সংকেত ধরতে পারে এবং তাকে উদ্ধার করতে আসে। আর্কটিক অঞ্চলে দিন আর রাতের পার্থক্য বোঝা যেত না, তাই সময় জানার জন্য তাকে পুরোপুরি নিজের ঘড়ির উপর নির্ভর থাকতে হতো। ঘুমানোর আগে সে নিজের স্লিপিং ব্যাগ বিছিয়ে নিত এবং মোটা শীতের পোশাক পরে শরীরের প্রতিটি অঙ্গ ভালোভাবে ঢেকে রাখত, যাতে প্রচণ্ড ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করতে পারে। আর প্রতিদিন সে একটি নির্দিষ্ট জায়গায় যেত। সেখানে পাথরের একটি স্তূপ ছিল, যার উপর জমে থাকা বরফ সে খুব যত্ন করে সরিয়ে দিত। দেখে মনে হচ্ছিল যেন সে কোনো কবরের যত্ন নিচ্ছে, হয়তো সেটি তার কোনো বন্ধু অথবা স্ত্রীর কবর ছিল। এরপর সে বরফ খুঁড়ে মাটি সরাতে থাকে, যাতে সাদা বরফ আর মাটির মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা যায়। আসলে বরফ সরিয়ে সে একটি বিশাল SOS সংকেত তৈরি করেছে, যাতে আকাশ দিয়ে উড়ে যাওয়া বিমানগুলো সহজেই সেটি দেখতে পায় আর তাকে এখান থেকে উদ্ধার করতে পারে। এরপর শুরু হয় তার মাছ ধরার কাজ। মোটা দড়ি ও তার দিয়ে সে একটি সাধারণ মাছ ধরার ফাঁদ বানিয়ে রেখেছে। একদিন সে দেখে তার মাছ ধরার ফাঁদ নড়ছে। এটা দেখে সে বুঝতে পারে তার ফাঁদে কিছু একটা ধরা পড়েছে। সে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রশি টান দেয় আর দেখে সেখানে একটি বড় মাছ ধরা পড়েছে। তবে তার কাছে শুধু মাছ ধরাটাই গুরুত্বপূর্ণ ছিল না, বরং উদ্ধার সংকেত পাঠানোটাও তার কাছে গুরুত্বপূর্ণ ছিল। সে সবসময় আশেপাশের প্রতিটি নড়াচড়ার দিকে নজর রাখত। আসলে কিছুদিন আগে সে একটি রহস্যময় প্রাণী দেখেছিল, তাই তার মনে একটু ভয় কাজ করতে থাকে। তার মনে হয় যদি সেই প্রাণীটি আবার ফিরে আসে এবং তার উপর আক্রমণ করে। এখন তার দিন এইভাবেই কেটে যেতে থাকে। সমাধি পরিষ্কার করা, বিশাল SOS সংকেত ঠিক রাখা, মাছ ধরা এবং প্রতিদিন রেডিও দিয়ে সিগন্যাল পাঠানো, এগুলোই তার প্রতিদিনের নিয়মিত কাজ ছিল। একদিন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সিগন্যাল পাঠানোর সময় সে দূরে আকাশে ঘন কালো মেঘ দেখতে পায়। ঠিক তখনই তার যন্ত্রের সিগন্যাল লাইট জ্বলে ওঠে। মুহূর্তেই তার বুকের ধুকপুকানি বেড়ে যায়। সে দ্রুত জেনারেটর আরো জোরে চালাতে থাকে। উত্তেজনায় নিজের টুপিটাও সে খুলে ফেলে এবং চারদিকে তাকাতে থাকে। কিছুক্ষণ পর সে দূরে আকাশে একটি হেলিকপ্টার দেখতে পায় আর তার চোখে আবার আশার আলো জ্বলে ওঠে। সঙ্গে সঙ্গে সে একটি স্মোক ফ্লেয়ার বের করে এবং জুড়ে জুড়ে নাড়িয়ে হেলিকপ্টারকে সাহায্য সংকেত দিতে থাকে। ভাগ্যক্রমে হেলিকপ্টারে থাকা পাইলট তাকে দেখতে পায় আর তার দিকে এগিয়ে আসতে শুরু করে। কয়েকদিনের অপেক্ষার পর ওভারগার্ড মনে করে এবার হয়তো সে সত্যিই উদ্ধার পাবে, কিন্তু ভাগ্য তার সঙ্গ দেয় না, কারণ এই সময় হঠাৎ প্রচন্ড গতিতে তুষার ঝড় শুরু হয়। ফলে পাইলটটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ করতে পারে না আর হেলিকপ্টার একটু দূরে গিয়ে সোজা মাটিতে আছড়ে পড়ে। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটির মনে আশা জেগে উঠেছিল সে আবার গভীর হতাশায় ডুবে যায়। তবে তাও ওভারগার্ড নিজেকে সামলে নেয় এবং দুর্ঘটনা স্থানের দিকে দ্রুত দৌড় দেয়। হেলিকপ্টারের কাছে গিয়ে সে সোজা দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সে দেখে পাইলট তখন মারা গিয়েছে, তবে ভেতরে থাকা একজন মেয়ে এখনো বেঁচে আছে। তবে মেয়েটি প্রাণে বেঁচে গেলেও সে খুবই বাজেভাবে আহত হয়েছিল। ওভারগার্ড দেরি না করে সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড কিট বের করে এবং মেয়েটির ক্ষত স্থানে ব্যান্ডেজ শুরু করে। মেয়েটির শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। সে ঠিকমতো কথা বলা অথবা নড়াচড়াও করতে পারছিল না। মেয়েটির যত্ন নেওয়ার পর ওভারগার্ড নিজেও ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে হেলিকপ্টারের ভিতরেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তার ঘুম ভাঙে আর সে হেলিকপ্টারের ভিতরে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে থাকে। সেখানে সে একটি বরফ কাটার হাতুড়ি, দুইটা সিগন্যাল ফ্লেয়ার, একটি বড় মানচিত্র এবং কয়েক প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস পায়। অনেকদিন মাছ ছাড়া অন্য কিছু খেতে না পাওয়ার কারণে সে একটি নুডলসের প্যাকেট খুলে শুকনো অবস্থাতেই খেতে শুরু করে। এরপর সে নিজের আশ্রয়ে ফেরার সিদ্ধান্ত নেয়। সে হেলিকপ্টারের একটি দরজা খুলে ফেলে এবং সেটি দিয়ে অস্থায়ী একটি স্লেজ তৈরি করে। তারপর হেলিকপ্টারের গায়ে লিখে দেয় এখানে দুইজন মানুষ এখনো বেঁচে আছে। এরপর সে
আহত মেয়েটিকে স্লেজের উপর শুইয়ে ধীরে ধীরে টেনে নিজের আশ্রয়ের দিকে যেতে থাকে। বরফের উপর স্লেজ টেনে নিয়ে যাওয়া ছিল অনেক কষ্টের, তবে তাও অনেক পরিশ্রমের পর সে নিজের আশ্রয়ে পৌঁছায় এবং মেয়েটিকে নিজের বিছানায় শুইয়ে দেয়। এরপর সে মেয়েটির আইডি কার্ড দেখে বুঝতে পারে তারা দুইজন ভিন্ন ভিন্ন দেশের মানুষ। ওভারগার্ড মেয়েটিকে বারবার নিজের হাতের মুঠ বন্ধ করতে বলে যাতে সে সচেতন থাকতে পারে এবং অজ্ঞান হয়ে না যায়। এরপর সে নিজের কাছে থাকা অতিরিক্ত সব কাপড় মেয়েটির গায়ে জড়িয়ে দেয়। তারপর বাকি প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য সে আবার হেলিকপ্টারের কাছে ফিরে যায়। সে গিয়ে দেখে পাইলটের দেহটি পুরোপুরি বরফে জমে গেছে। প্রয়োজনের খাতিরে সে পাইলটের কাপড় খুলে নেয় যাতে সেগুলো ব্যবহার করা যায়। এরপর বরফ ও পাথর জড়ো করে সে পাইলটকে কবর দিয়ে দেয়। পরে হেলিকপ্টারের ভিতরে সে একটি গ্যাস স্টোভ এবং একটি লাইটার পেয়ে যায়। পরে সে স্টোভে আগুন জ্বালায়। বহুদিন পর সে জ্বলন্ত আগুন দেখে অনেকটাই খুশি হয়। সে হাত বাড়িয়ে আগুনের উষ্ণতা অনুভব করতে থাকে যা তার কাছে অনেক আনন্দের ছিল। সেখানে সে একটি পরিবারের ছবিও খুঁজে পায়। ছবিটি দেখেই তার মন ভারী হয়ে যায় আর সে ছবিটিকে নিজের পকেটে রেখে দেয়। পরে সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার সময় হঠাৎ হেলিকপ্টারের পেছন থেকে একটি অদ্ভুত আওয়াজ ভেসে আসে। তাই কাছে গিয়ে সে দেখে সেখানে বরফে চলা আসল একটি স্লেজ পড়ে আছে। এটা দেখে তার মুখে হাসি ফুটে ওঠে। সে নিজের তৈরি করা দুর্বল স্লেজটির দিকে তাকায় আর একবার নতুন স্লেজটির দিকে তাকিয়ে সে বুঝতে পারে এবার তার অনেক সমস্যা কিছুটা হলেও কমে যাবে। রাতে সে স্টোভ জ্বালিয়ে তার উষ্ণতা উপভোগ করে। এরপর মেয়েটি এবং তার পরিবারের ছবি জানালার পাশে রেখে দেয়। তার মনে গভীর অপরাধ বোধ কাজ করছিল। তার বারবার মনে হচ্ছিল যদি সে হেলিকপ্টারকে নিজের দিকে সিগন্যাল না দিত তাহলে হয়তো সেই পরিবার এখনো একসঙ্গে সুখে জীবন কাটাতো। এখন তার কাছে একটি বড় মানচিত্র ছিল। এর আগেও সে এই এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করেছে কিন্তু খুব বেশি দূরে যেতে পারেনি। তাই সে এবার নতুন পথ ধরে বেরিয়ে যাওয়ার কথা ভাবে। ঠিক তখনই মাছ ধরার ঘন্টা বেজে ওঠে। সে দ্রুত তার ফাঁদের কাছে গিয়ে দেখে সে অনেক বড় একটি মাছ ধরতে সক্ষম হয়েছে। সঙ্গে সঙ্গে সেই মাছ দিয়ে সে মাছের ঝোল রান্না করে এবং অনেকদিন পর রান্না করা মাছের টুকরো তার মুখে দেয় আর সে অনেকদিন পর টাটকা রান্না করা মাছের স্বাদ পায়। এরপর সে নুডলস রান্না করে এবং আহত মেয়েটিকে খাওয়ানোর চেষ্টা করে, তবে মেয়েটি খুব কষ্ট করে মাছের একটি টুকরোই খেতে পারে। এর পরবর্তী কয়েকদিন সে আগের মতোই নিজের দৈনন্দিন কাজ চালিয়ে যেতে থাকে কিন্তু কোনো দল তাকে উদ্ধার করতে আসে না। ধীরে ধীরে তার কাছে থাকা সমস্ত ওষুধ শেষ হয়ে যায় কিন্তু মেয়েটির শরীরের অবস্থা কোনো উন্নতি হয় না। তখন সে বুঝতে পারে এখনই কোনো কিছু না করলে মেয়েটিকে বাঁচানো সম্ভব হবে না। সেই রাতে সে একটুও ঘুমাতে পারেনি। অপরাধ বোধ আর দুশ্চিন্তা তাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছিল। পরের দিন সকালে হেলিকপ্টার থেকে পাওয়া মানচিত্র সে বের করে এবং সেটি ভালোভাবে পর্যবেক্ষণ করে আর এখান থেকে বের হওয়ার একটি পথ খুঁজে পায়। এরপর সে একটি উঁচু জায়গায় উঠে যায় আর চারদিকে অন্তহীন বরফের পাহাড় দেখতে থাকে। পাহাড়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সে সিদ্ধান্ত নেয় যাই হোক না কেন তাকে এখন এখান থেকে বের হতেই হবে। এখন সে তার ধরা সমস্ত মাছ ব্যাগে ভরে নেয় এবং পান করার জন্য একটি পানির বোতল নিয়ে নেয় আর সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পর সে আহত মেয়েটিকে বের করে এবং স্লেজের উপর শক্ত করে বেঁধে দেয়। এরপর নিজের নিরাপদ আশ্রয় ছেড়ে দিয়ে সে দীর্ঘ যাত্রা শুরু করে। নরম বরফের উপর স্লেজ টেনে নিয়ে এগিয়ে যাওয়া ক্লান্তিকর ছিল, তবে তার চেয়েও বড় চ্যালেঞ্জ ছিল সঠিক পথ ধরে রাখা। যতদূর চোখ যায় শুধু সাদা বরফ, কোথাও কোনো গাছ নেই, নেই কোনো চিহ্ন। তাই সে যখনই কোনো পাথর অথবা ঢাল অথবা ভিন্ন কোনো জায়গায় পৌঁছাতো সে সঙ্গে সঙ্গে মানচিত্র বের করে নিজের অবস্থান দেখত যাতে সে পথ হারিয়ে না ফেলে। এখন খুব শিগগিরই সে বুঝতে পারে স্লেজ টেনে নিয়ে যাওয়া তার ধারণার চেয়েও অনেক কঠিন। এটি শুধু শারীরিক শক্তি নয় বরং মানসিক এবং ইচ্ছা শক্তিরও পরীক্ষা ছিল। এখন ঘন্টার পর ঘন্টা চলে যায় এবং ধীরে ধীরে অন্ধকারে নেমে আসে আর সে সিদ্ধান্ত নেয় সে একটি বরফে ঢাকা পাহাড়ের নিচেই রাত কাটাবে। সে বরফ খুঁড়ে দুইজনের জন্য একটি গর্ত তৈরি করে। এটি প্রাকৃতিক ইনসুলেটের মতো কাজ করত। বাইরের তীব্র ঠান্ডা বাতাস আটকে ভিতরের উষ্ণতা ধরে রাখত। পরের দিন সকালে সে আবার নিজের পথ ধরে এগোতে শুরু করে আর বেশিক্ষণ যেতে না যেতেই তার সামনে বড় একটি বিপদ এসে দাঁড়ায়। আসলে তার যাওয়ার পথে একটি বড় পাহাড় এসে দাঁড়িয়েছে। এটা প্রায় 7 ডিগ্রি ঢাল ছিল কিন্তু সে যতটুকু জানে মানচিত্রে এই পাহাড়টি ছিল না। তাই সে সঙ্গে সঙ্গে আবার মানচিত্র বের করে এবং ভালোভাবে দেখে। তখন বুঝতে পারে সে পথ ভুল করেনি। এখন সমস্যা হলো যদি সে এই পাহাড় বেয়ে না উঠে পাহাড়ের পাশ দিয়ে ঘুরে সামনে এগোয় তাহলে তার যাত্রা প্রায় 5 গুণ বেড়ে যাবে আর তার কাছে খাবার এবং পানি এতটা নেই যে সে এই দীর্ঘ পথ পার করতে পারবে। সবচেয়ে বড় বিপদ হলো মেয়েটির শারীরিক অবস্থা এতটাই খারাপ যে সে এত দীর্ঘ যাত্রা পার করতে
করতে পারবে না। পরিস্থিতি বোঝার জন্য সে প্রথমে একাই পাহাড়ে ওঠে, আর উপরে গিয়ে সে দেখে পাহাড়ের উপর পথ বেশ সমান, কিন্তু সামনে যে চড়াই সেটা এক দুঃস্বপ্নের চেয়েও বেশি ভয়ঙ্কর। সে প্রথমে নিজের সমস্ত জিনিসপত্র উপরে টেনে আনে, এরপর স্লেজ দড়ি দিয়ে শক্ত করে বেঁধে সে মেয়েটিকে উপরে টেনে তোলার চেষ্টা করে, কিন্তু মেয়েটির ওজন সে যতটুকু ভেবেছিল বাস্তবে তার চেয়ে অনেক বেশি ছিল। বারবার চেষ্টা করার পরেও তার এমন অবস্থা হয় যে সে নিজেই প্রায় নিচে পড়ে যেতে নেয়। এখন চারদিকের বরফের দিকে তাকিয়ে তার মনে একটি কঠিন সিদ্ধান্ত আসে। সে ভাবে যদি সে মেয়েটিকে এখানে একা রেখেই এগিয়ে যায় তাহলে হয়তো তার জীবন বেঁচে যাওয়ার সম্ভাবনা বাড়বে, আর কেউ জানতেও পারবে না যে মেয়েটিকে সে এখানে ফেলে রেখে গেছে। তবে কয়েক সেকেন্ডের মধ্যেই তার বিবেক তাকে বাধা দেয় এবং সে এই চিন্তা থেকে বেরিয়ে আসে। এরপর সে মানচিত্রের পুরনো পথ বাদ দিয়ে নতুন একটি পথ বেছে নেয় আর মেয়েটিকে সঙ্গে নিয়ে নতুন পথ ধরে এগিয়ে যেতে থাকে। এখন প্রায় 4-5 ঘন্টা পর সে বুঝতে পারে এখন তার বিশ্রাম নেওয়া উচিত। ঠিক তখনই সে একটি গুহা দেখতে পায় আর সে মেয়েটিকে নিয়ে গুহার ভিতরে ঢুকে পড়ে। গুহাটি বেশ অনেকটাই বড় ছিল এবং সেখানে আরাম করে স্টোভ জ্বালিয়ে খাবার তৈরি করা সম্ভব হচ্ছিল। রাতে সে মেয়েটিকে খাবার খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি এতটাই দুর্বল ছিল যে সে নিজের মুখ পর্যন্ত খুলতে পারছিল না, এমনকি পানি পর্যন্ত ঠিকভাবে পান করতে পারছিল না। এখন রাত্রে ঘুমানোর সময় হঠাৎ একটি বিশাল ভাল্লুক গুহার সামনে এসে দাঁড়ায়। ভাল্লুকটিকে দেখে তার রক্ত যেন হিম হয়ে যায় আর সে ভয়ে পিছনে সরে যায়। ভাগ্যক্রমে ভাল্লুকটি এত বড় ছিল যে তার দেহটি গুহার ভেতরে ঢুকতে পারছিল না, সে শুধু তার মাথা গুহার ভেতরে ঢুকাতে পেরেছিল। কিন্তু সবচেয়ে বড় বিপদ হলো ভাল্লুকটি অনেক বুদ্ধিমান ছিল। সে গুহার মুখে জমে থাকা বরফ খুঁড়তে শুরু করে। যদি সে এভাবেই বরফ খুঁড়তে থাকে তাহলে খুব অল্প সময়ের মধ্যেই সে গুহার ভিতরে ঢুকে পড়বে। পরিস্থিতি বিপজ্জনক বুঝে ওভারঘাট দ্রুত একটি ফ্লেয়ার জ্বালায় আর জ্বলন্ত ফ্লেয়ার হাতে নিয়ে ভাল্লুকের মুখের সামনে যায়। হঠাৎ আগুনের তীব্র আলো দেখে ভাল্লুকটি ভয় পেয়ে যায় এবং সে পেছনে সরে যেতে বাধ্য হয়, আর কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে সে পালিয়ে যায়। এখন ওভারঘাট নিজের প্রান্ত বাঁচিয়ে ফেলে, তবে ভয় এখনো কমেনি। তাই সে গুহার একেবারে কোনায় গিয়ে বসে থাকে এবং সে পুরো রাত কাঁপতে কাঁপতে কাটায়। পরের দিন সকালে সে সাহস করে এবং গুহা থেকে বাইরে বের হয়। সেখানে ভাল্লুকের আর কোনো চিহ্ন ছিল না। এটা দেখে সে কিছুটা স্বস্তি অনুভব করে এবং আবার মেয়েটিকে সঙ্গে নিয়ে সে যাত্রা শুরু করে। এভাবেই অনেকদিন কেটে যায়। ঠিক কতটা পথ অতিক্রম করেছে সে নিজেও জানতো না। একদিন হঠাৎ ভয়ঙ্কর তুষার ঝড় শুরু হয়। বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল যে চোখ পর্যন্ত খুলে রাখা সম্ভব হচ্ছিল না। তাই সে দ্রুত লোহার রড বরফে গেঁথে দেয় এবং দড়ি দিয়ে সেটা শক্ত করে বেঁধে নেয়, আর সে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয় এবং সে মেয়েটির স্লিপিং ব্যাগের ভেতরে আশ্রয় নেয়। পরে যখন তুষার ঝড় থেমে যায় তখন দেখা যায় তারা দুজনেই প্রায় অর্ধেক বরফের নিচে চাপা পড়ে গেছে। ওভারঘাট অনেক কষ্টে স্লিপিং ব্যাগ থেকে বের হয়। সে দেখে তার হাত প্রায় পুরোপুরি জমে গেছে। প্রত্যেকটা নড়াচড়ায় তার শরীর ব্যথা করছিল। সে নিজের হাতে বারবার মুখ দিয়ে গরম বাতাস দিতে থাকে, কিন্তু এটাতে বেশি একটা কাজ হচ্ছিল না। তবুও সে হার মানে না। সে ব্যথা সহ্য করে নিচে নামে এবং মেয়েটিকে গরম রাখার জন্য সে নিজের ব্যাগ জ্বালিয়ে দেয়। কিন্তু পরিস্থিতি বারবার খারাপ হয়ে যাচ্ছিল। মেয়েটির আঘাতে ইনফেকশন হয়ে গেছে এবং তার শরীরে প্রচন্ড জ্বর এসেছে। সে অজ্ঞান হয়ে গিয়েছে এবং তার নিঃশ্বাস অনেক দুর্বল হয়ে গিয়েছিল। ওভারঘাট বুঝতে পারে মেয়েটি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছে, তাই তার চোখ দিয়ে পানি চলে আসে। শেষ পর্যন্ত সে একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে ভাবে এখন হয়তো তার একাই সামনে এগোনো উচিত। কিন্তু যখনই সে কিছুটা সামনে এগোয় তখনই তার পায়ের নিচের বরফ ভেঙে পড়ে আর সে নিচে একটি গর্তের ভিতরে পড়ে যায়। পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার একটি পা পাথরের নিচে খুবই বাজেভাবে আটকে গেছে। সে তার পুরো শক্তি দিয়ে পা বের করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। ওভারঘাট এখন বুঝতে পারছিল না যে ভাগ্য তার সাথে এরকম আচরণ কেন করছে। শেষ পর্যন্ত সে চেষ্টা ছেড়ে দিয়ে মাটিতে শুয়ে পড়ে। যে ওভারঘাট এতদিন ধরে লোহার মতো মজবুত হয়েছিল তার চোখ দিয়ে এখন পানি পড়তে শুরু করে, কিন্তু সে এভাবেই এই গর্তে মারা যেতে প্রস্তুত ছিল না। তাই সে আবার সাহস করে আর 2 হাত দিয়ে পাথরের কিনারা ধরে। এরপর সে একটি বিশাল শ্বাস নিয়ে তার শরীরে প্রেসার দেয়। ব্যথা এত বেশি ছিল যে সে চিৎকার করে ওঠে। তার প্রথম চেষ্টা ব্যর্থ হয়, কিন্তু সে হার মানে না আর সে বারবার চেষ্টা করতে থাকে এবং 3 বার চেষ্টার পর শেষ পর্যন্ত তার পা বের হয়ে আসে। পরে সে তার আহত পা নিয়ে সেখান থেকে বের হয় এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে সেই মেয়েটির কাছে ফিরে আসে। পরে যখন সে
মেয়েটির স্লিপিং ব্যাগ খুলে তখন সে দেখে মেয়েটি এখনো বেঁচে আছে। মেয়েটিকে জীবিত দেখে তার চোখ দিয়ে খুশির পানি পড়তে শুরু করে। সে বারবার মেয়েটির কাছে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমার কখনোই তোমাকে ছেড়ে যাওয়া উচিত হয়নি। সাথে সাথে সে মেয়েটিকে ধন্যবাদ জানায়, কারণ মেয়েটি এখনো বেঁচে থাকার কারণে সে নিজেও বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছে। পরে সে তার মাফলার বের করে এবং তার আহত পায়ে শক্ত করে বেঁধে ফেলে, যাতে রক্ত পড়া কিছুটা হলেও বন্ধ হয়। এরপর সে মেয়েটিকে নিয়ে আবার এগোতে শুরু করে। দিন যেতে থাকে এবং তাদের সমস্ত খাবার শেষ হয়ে আসে। পানির শেষ অংশটুকুও সে মেয়েটিকে পান করিয়ে দেয়, আর সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বরফ খেয়ে নেয়। তার শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়েছে। এখন সোজা রাস্তা এগোনো মানে তার কাছে পাহাড় চড়ার সমান। যেখানে উঁচু জায়গা আসতো সেখানে তার অবস্থা আরো খারাপ হয়ে যেত। তাই সে ওজন কমানোর জন্য একটি বুদ্ধি বের করে, আর সে তার সমস্ত জিনিসপত্রগুলো ফেলে দিতে থাকে এবং শেষ পর্যন্ত পরিস্থিতি এতটাই বিপজ্জনক হয়ে যায় যে তাকে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তার সিগন্যাল রেডিও পর্যন্ত ফেলে দিতে হয়, কারণ তার কাছে এখন এতটা শক্তি ছিল না যে সে এই জিনিসগুলোকে টেনে নিয়ে যেতে পারবে। এরপর সে একাই একটি উঁচু ঢাল চড়তে থাকে। সে ভাবে আগে গিয়ে দেখা উচিত যে উপরের রাস্তা কেমন এবং কোনো আশা খুঁজে পাওয়া যায় কিনা। ঠিক তখনই ভাগ্য তার সঙ্গ দেয়। যখনই সে উপরে উঠে তখনই সে দূরে আকাশে একটি হেলিকপ্টার দেখতে পায়। কিছুক্ষণের জন্য তার বিশ্বাসই হচ্ছিল না। এতদিনের কষ্ট, ঠান্ডা, খাবারের অভাব, এত কিছুর পরেও সে বাঁচার একটি আশা খুঁজে পাবে। এখন আর সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সে আবার নিচে মেয়েটির কাছে নেমে যায়, আর সে তার শেষ শক্তিটুকু সঞ্চয় করে এবং মেয়েটির স্লেজ ধাক্কা দেয় আর কোনো একটা ভাবে তাকে উপরে নিয়ে আসে। ঠিক তখনই সে একটি সিগন্যাল ফ্লেয়ার জ্বালায় এবং পুরো শক্তি দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিন্তু হেলিকপ্টারের মানুষগুলো তাকে দেখতে পাচ্ছিল না। তাই সে দ্রুত তার জ্যাকেট খুলে ফেলে এবং সেটাতে আগুন জ্বালিয়ে 2 হাত দিয়ে দোলাতে থাকে। সে বারবার সাহায্য চাইতে থাকে। তার শরীর পুরোপুরি দুর্বল হয়ে পড়েছিল, কিন্তু তবুও সে থামে না, কারণ সে জানতো এটা তার জীবনের শেষ চেষ্টা। তাই সে পুরো শক্তি দিয়ে চিৎকার করে, কিন্তু দুর্ভাগ্যবশত হেলিকপ্টারে থাকা কেউই তার আওয়াজ শুনতে পায় না। তাও সে বারবার সাহায্য চাইতে থাকে। তবে অন্যদিকে হেলিকপ্টার তাকে না দেখতে পেয়ে সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পর সেটি পাহাড়ের এক পাশ দিয়ে অদৃশ্য হয়ে যায়। এখন তার কাছে এমন মনে হচ্ছিল যে তার সমস্ত আশা সেই হেলিকপ্টারের সাথেই অদৃশ্য হয়ে গেছে। এত পরিশ্রমের পর যখন সে একটু আশা খুঁজে পায় তখনই তাকে আবার কষ্টে ভেঙে পড়তে হয়। সে মেয়েটিকে বুকে নিয়ে কান্না করতে থাকে। তার কাছে এখন আর কোনো রাস্তা খোলা ছিল না। শরীর আগেই দুর্বল হয়ে পড়েছিল, আর এখন তার ইচ্ছাও একেবারে শেষ হয়ে গেছে। তাই সে মাটিতে শুয়ে পড়ে, আর সে মেয়েটির হাত শক্ত করে ধরে এবং বেঁচে থাকা অল্প কিছু শক্তি দিয়ে সে মেয়েটির সঙ্গে কথা বলে। তার কণ্ঠে এখন আর কোনো জোর ছিল না। সে এখন আর কথাও বলতে পারছিল না। এখন আস্তে আস্তে তার চোখ বন্ধ হয়ে আসে, আর কিছুক্ষণের মধ্যেই সে অজ্ঞান হয়ে যায়। ঠিক তখনই ভাগ্যক্রমে সেই হেলিকপ্টারটি তাদেরকে দেখতে পেয়ে সেখানে চলে আসে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।